রিয়েল এস্টেট ব্যবসার জন্য এরা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখতে চায় না। তারা দেখতে চায় যে তার বয়স কম করে হলেও 18 বছর পূর্ণ হয়েছে এবং সে ইংরেজিটা ভালো বোঝে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে। আপনাকে প্রায় 19টা টপিক্সের ওপরে পড়তে হবে, এ ব্যাপারে আপনার মৌলিক ধারণা থাকতে হবে। আপনাকে 9টা 5টা অফিসে যেতে হবে না, আপনার কোনো জবাবদিহিতা নেই। আপনি যখন ভাল লাগবে তখন কাজে যাবেন, আপনি ঘরে বসেও কাজ করতে পারেন, কিন্তু আপনি তাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন। আপনি জানেন যে আবহমান কাল থেকে আমাদের এখানে আমাদের বাংলাদেশিরা এসে এই বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক সিটিতে মূলত বেশি মানুষের আশা, তারপর এখান থেকে মানুষ আস্তে আস্তে অন্যান্য রাজ্যে চলে যায়। আপনি জানেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রফেশনস, তারা সবাই কিছু টিপিক্যাল কাজকর্মের সাথে সম্পৃক্ত ছিল। কোনো কাজই ছোট না, যে কোনো কাজই আপনার অনেক গুরুত্ববহ এবং সম্মানের কাজ। আপনি কারো কাছ থেকে না চাইলেই হলো, কারোর কাছে হাত না পাতলেই হলো, সম্মানজনকভাবে যে কোনো কাজই আমরা করতে পারি। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এই যে মেইন স্ট্রিম বিজনেস রিয়েল এস্টেট, এই যে বাড়িঘর বেচা কেনা করবার যে পেশা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। অথচ এই পেশায় আমাদের বাঙালিরা, বাংলাদেশ থেকে আসা বাঙালিরা খুব একটা আগ্রহী ছিল না। তারা মনে করতো এটি বোধহয় খুব দুরূহ কাজ। কিন্তু অত্যন্ত সুখের বিষয়, আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশ থেকে আসা অধিকাংশ মানুষের কিন্তু একটা মৌলিক শিক্ষাগত যোগ্যতা আছে। যদিও রিয়েল এস্টেট ব্যবসার জন্য এরা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখতে চায় না। তারা দেখতে চায় যে তার বয়স কম করে হলেও 18 বছর পূর্ণ হয়েছে এবং সে ইংরেজিটা ভালো বোঝে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে। শুধু এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তারপরে তাকে 77 ঘন্টা ক্লাস করতে হবে। যেমন নিউ ইয়র্কের কথা বলি, নিউ ইয়র্ক স্টেটে দিস ইজ এ প্রি কন্ডিশন, ইউ হ্যাভ টু কমপ্লিট 77 আওয়ার ক্লাসেস। অল টুগেদার প্রায় 19টা বিষয়ের উপর তাকে পড়তে হয় এবং 77 ঘন্টা পড়া শেষ করার পরে তাকে দুটো পরীক্ষা দিতে হয়, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। দুটো পরীক্ষায় আপনি শুনলে খুশি হবেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাদেরকে কিন্তু কিছু লিখতে হয় না, সঠিক উত্তরকে টিক দিতে হয়। ধরেন 1.5 ঘন্টার পরীক্ষা হয়, তাতে 75টা এমসিকিউ কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 70% মার্ক তাকে পেতে হয়। তো আমরা হিসাব করে দেখেছি, 75টা প্রশ্নের মধ্যে 53টা প্রশ্ন যদি সে সঠিকভাবে টিক মারতে পারে তাহলে সে পাশ করবে। একটা পরীক্ষায় পাশ করলে হবে না, তাকে দুটো পরীক্ষায় পাশ করতে হবে, এই আর কি। এটা মোটামুটি। তো আপনি বললেন, পড়াশোনার কথা বললেন, কত ঘন্টা পরীক্ষা দিতে হবে সেগুলো বললেন, নম্বরের কথা বললেন, কত ঘন্টার পরীক্ষার কথা বললেন। তো এক্ষেত্রে বিশেষ করে যে আইন, এথিক্স, কারণ এটা তো একটা ব্যবসা করতে গেলে অনেক কিছু এর সঙ্গে আছে, সেক্ষেত্রে আইন, এথিক্স, কন্ট্রাক্ট, এই বিষয়গুলোর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আপনাকে প্রায় 19টা টপিক্সের ওপরে পড়তে হবে, এ ব্যাপারে আপনার মৌলিক ধারণা থাকতে হবে। যেমন ধরুন, লাইসেন্স, ল অ্যান্ড রেগুলেশনস, ল অফ এজেন্সি, তারপরে লিগ্যাল ইস্যুস, তারপরে আসছে দ্য কন্ট্রাক্ট অফ সেলস অ্যান্ড লিজেস, রিয়েল এস্টেট ফাইন্যান্স, তারপরে ল্যান্ড ইউজ অ্যান্ড রেগুলেশনস, তারপরে কনস্ট্রাকশনস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, তারপর ভ্যালুয়েশন প্রসেস অ্যান্ড প্রাইসিং প্রপার্টিস, হিউম্যান রাইটস অ্যান্ড ফেয়ার হাউজিং, এখানে এথিক্স চলে আসে। তারপরে রিয়েল এস্টেট ম্যাথমেটিক্স আছে, মিউনিসিপ্যাল এজেন্সি আছে, প্রপার্টি ইন্স্যুরেন্স, লাইসেন্স, সেফটি, ট্যাক্সেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, কন্ডোমিনিয়াম অ্যান্ড কোঅপারেটিভস, কমার্শিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট, ইনকাম ট্যাক্স ইস্যুস, মর্টগেজ ব্রোকারেজ অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট। এই 19টা বিষয়ের উপরে তাকে 77 ঘন্টা পড়তে হয়। তো আমরা যেটা করেছি আমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে আমি দেখেছি, বা এটা এই 77 ঘন্টাকে ওরা 24 ঘন্টার 24টা ক্লাসে বিভক্ত করে। এক একটা ক্লাস 3 ঘন্টা পড়তে হয়, এটা আমার স্কুলের যে নিয়ম। তো 24টা ক্লাস তাকে করতে হয়, সপ্তাহে 5 দিন তাকে ক্লাসে আসতে হবে। 5 দিন যদি আসে, সে 5 সপ্তাহ লাগবে। আর কেউ যদি মনে করেন যে জীবন জীবিকার তাগিদে সে ব্যস্ত থাকে, সপ্তাহে 5 দিন আসতে পারবে না, তাহলে সে 3 দিন আসলেও পারবে, তাতে তার সময়টা একটু বেশি লাগবে, 8 উইকস লাগবে।
তো 5 উইকস থেকে 8 উইকসের মধ্যে তার পড়াশোনাটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা 4টা মডেল টেস্ট নেব, নিলে আমরা বুঝে যাব যে উনি প্রস্তুত হয়েছে, তারপরে উনি পরীক্ষা দেবেন। পাশ করলে তারপরে উনি লাইসেন্স পেয়ে গেলেন। তো এই ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে অনেকে হয়তো সময় পান না, এই একটি শব্দ ব্যবহার করেছেন, পুরোপুরি সময় পান না। তাহলে সেক্ষেত্রে এই যে কোর্সের কথা বললেন, যে কোর্সে ভর্তি হলে এটা কি ইন পার্সনই করতে হবে, এটা কি বাধ্যতামূলক, না কেউ যদি অনলাইনে করতে চায় সেটাও সে করতে পারে? নট নেসেসারিলি, সে অনলাইনেও করতে পারে, ইন পার্সনও করতে পারে। এখন বিষয়টা হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে আসা যে সমস্ত প্রবাসী আছেন, আমাদের একটা মৌলিক সমস্যা আছে। আমরা সবাই শিক্ষিত, MA পাস, BA পাস, অ্যাটলিস্ট হাই স্কুল গ্র্যাজুয়েট তো বটেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ইংরেজিতে অতটা ফ্লুয়েন্ট না, যার কারণে যখন বিদেশি টিচারদের কাছে তখন পড়ে, তখন ওরা অনেক সময় কমিউনিকেট করতে পারে না। একটা কথা জিজ্ঞেস করতে চাইছে, সে জিজ্ঞেস করতে পারে না, বা জিজ্ঞেস করলে পরে উনি যে উত্তরটা করলেন প্রফেসর সাহেব, সেটা সে অনেক সময় ভালো করে বোঝে না। আচ্ছা, এখানে আমরা যেটা করি, আমরা যে বাইলিঙ্গুইস্টিক যে টার্মিনোলজি, সেগুলো আমরা এত চমৎকার করে ইংরেজির পাশাপাশি বাংলা দিয়ে বুঝিয়ে দিই, তখন আমাদের স্টুডেন্টদের কাছে এটা একটা মানে জলবৎ তরলং হয়ে যায়। তখন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আপনি শুনলে খুশি হবেন, আমার স্টুডেন্টরা 100% পাস করে। তা না হলে আমি তাকে পরীক্ষায় পাঠাই না। মানে পুরোপুরি একেবারে নিশ্চিত হয়ে আপনি তাকে পরীক্ষার কথা যখন বললেনই, তাহলে যে এই পরীক্ষাটি কি খুব সহজ নাকি কঠিন? মানে প্রথমবারে কি পাস করা কঠিন বা চ্যালেঞ্জ কি? আমি আপনাকে বলেছি যে যিনি লাইসেন্স নেবেন তাকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে, যে আমি লাইসেন্স নেব। তারপরে ওই যে বললাম 24টা ক্লাস করতে হবে 77 ঘন্টা, এই 77 ঘন্টা সে খুব মনোনিবেশ করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, পড়তে হবে। এই যে বললাম যে প্রায় 19টা টপিকস, এই 19টা টপিক্সের অনেক কিছুর সাথে সে কিন্তু সম্পৃক্ত ছিল না। ধরুন ফাইন্যান্স, মর্টগেজ, তারপরে লাইসেন্স ল, এই জিনিসগুলো কিন্তু তাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। এমন না তাকে কিছু লিখতে হবে না, মুখস্থ বিদ্যার কিছু নেই এখানে। তো কনসেপশনগুলো যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, তাহলে তো আপনি ওই যে সঠিক উত্তরটাতে টিক মারতে পারবেন না। আর প্রশ্নগুলো এত ট্রিকি হয়, 4টা প্রশ্নের উত্তর মনে হয় কাছাকাছি, একই রকম। তো আপনি যদি জিনিস কনসেপশনটা ক্লিয়ার হয়, তখন আপনি সঠিক উত্তরকে টিক মারতে পারবেন। এই হচ্ছে বিষয়, মাল্টিপল চয়েস। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা এবং সুখের বিষয়, যে যাদের মধ্যে একটু অস্পষ্টতা ছিল, আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসেছে যারা বলেছে, স্যার আমরা আগে অন্য একটা স্কুলে পড়েছি, তা আমরা ভালো করে বুঝতে পারিনি, পরীক্ষা একবার দিয়েছিলাম ফেল করেছি, বা একাধিকবার দিয়েছিলাম। তখন সেই সব স্টুডেন্ট যখন আমার কাছে আসে, আমি তাদেরকে এত চমৎকার করে পড়িয়ে দিই, সে এক চান্সেই পাশ করে। আপনি শুনলে খুশি হবেন, এই 3 বছরের উপরে আমি স্কুলটা শুরু করেছি, প্রায় 350 স্টুডেন্ট বাই দিস টাইম বেরিয়ে গেছে, এবং তারা নিউ ইয়র্কের খুব প্রথিতযশা ভালো ভালো রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছে, এবং তারা অনেক ভালো পয়সা মেক করছে। সেটাই তো, আমরা তো দেখলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, লাইসেন্সও পেলাম ধরুন। তো লাইসেন্স পেলেই কি স্বাধীনভাবে কাজ করা যায়? অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে একজন সেলস পারসন লাইসেন্স পাওয়ার পর কি সরাসরি নিজের মতো করে কাজ করতে পারেন, নাকি কোনো ব্রোকার হাউসের অধীনে কাজ করতে হয়? চমৎকার প্রশ্ন করেছেন। এটা এদেশের নিয়ম। আপনি লাইসেন্স পাওয়ার পরে আপনি একা একা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। আপনার কাজটা স্বাধীন, একে বলা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, বাট ইউ হ্যাভ টু বি অ্যাসোসিয়েটেড উইথ এনি ব্রোকারেজ। সেই ব্রোকারেজে এটা আপনার 9টা 5টা চাকরি না, আপনি শুধু তাদের সাথে সম্পৃক্ত থাকবেন, ওটা আপনার অফিস, এবং ওই অফিসের অধীনে আপনি কাজ করছেন। আপনাকে 9টা 5টা অফিসে যেতে হবে না, আপনার কোনো জবাবদিহিতা নেই, আপনি যখন ভাল লাগবে তখন কাজে যাবেন, আপনি ঘরে বসেও কাজ করতে পারেন, কিন্তু আপনি তাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন। আপনি যখন একজন সেলস পার্সনের কিন্তু ক্লায়েন্ট 4 জন, ক্রেতা, বিক্রেতা, বাড়িওয়ালা এবং ভাড়াটে, এই 4 জনকে আপনি সেবা দেবেন। সেবা দিলে আপনি কমিশন পাবেন। সেই কমিশনের চেকটা কিন্তু আপনার নামে আসবে না, কমিশনের চেকটা আসবে আপনার ব্রোকারেজের নামে। সেখান থেকে ব্রোকারেজ তার কমিশন কেটে রেখে আপনাকে চেক দেবে, ব্রোকারেজের চেক। এটা হচ্ছে বিষয়। তারপরে এক্ষেত্রে আপনি যেটা বলতে চান, তাহলে আমাকে একটু ভালো করে বলবেন যে তাহলে এই ব্রোকার হাউস আসলে এটা কি? মানে ব্রোকার হাউসটা হচ্ছে যে আপনি যারা সেলস পারসন হচ্ছি, তাদের সবাইকে ব্রোকার হতে হবে না। ইউ ডোন্ট নিড টু বি। সারা জীবন আপনি সেলস পারসন হিসেবে কাজ করেন না,
এখন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। ধরেন বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র পড়াশোনা শেষ করে বিসিএস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে বা কলেজের টিচার হয়েছে। প্রথমে তার পরিচয় কি হয়? লেকচারার। তো লেকচারার, তারপরে সে প্রমোশন পেয়ে কি হয়? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর। তো অ্যাসোসিয়েট প্রফেসরই হোক, ফুল প্রফেসরই হোক, লেকচারেরই হোক, তার পরিচয় কি? প্রথম পরিচয় সে শিক্ষক। তো ঠিক তেমনি সেলস পার্সন বা ব্রোকার বা অ্যাসোসিয়েট ব্রোকার, সে যাই হোক না কেন, তার পরিচয় কিন্তু সে রিয়েলটার। উনি অ্যাসোসিয়েট কি বলে ব্রোকার বা মানে ফুল ব্রোকার, তার কিন্তু কোনো বেশি পয়সা ইনকাম করতে পারে না। আপনিও যা পারেন সেও তাই পারে। তো এখন কথা হচ্ছে যে আপনি অনেকদিন কাজ করতে করতে আপনার তো মনে হতেই পারে আমি একটু অভিজ্ঞ হয়েছি, এখন আমি একটু ব্রোকার হই না কেন? ব্রোকার হলে পরে আপনাকে আরো 45 ঘন্টার ক্লাস করতে হবে। আর মিনিমাম পূর্ব শর্ত প্রি রিকুইজিট হচ্ছে আপনাকে 2 বছর এই সেলস পার্সন হিসেবে কাজ করতে হবে। এবং আপনি জানেন প্রতি 2 বছর পর পর কিন্তু 22.5 ঘন্টার একটা রিনিউয়াল ক্লাস করতে হয়। সে রিনিউয়াল ক্লাস করার পরে আপনি এই 2 বছরে 2-4টা বাড়ি ঘর বিক্রি করতে হয়, তাতে কিছু পয়েন্ট অ্যাকুমুলেট করে। এই পয়েন্ট অ্যাকুমুলেশন 2 বছর যেতে হবে, 20 বছর বয়স হতে হবে, তারপরে 45 ঘন্টার ক্লাস করেছেন, তারপরে ব্রোকারেজ পরীক্ষা দিয়ে আপনি ব্রোকার হতে পারবেন। আর ব্রোকার হয়ে আপনাকে যে আলাদা করে একটা ব্রোকার হাউস করতে হবে, নট নেসেসারি। আপনি চাইলে কোনো ব্রোকারেজের অধীনেই কাজ করতে পারবেন, তখন আপনার পরিচয় হবে অ্যাসোসিয়েট ব্রোকার, এবং এই অ্যাসোসিয়েট ব্রোকার হিসেবে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারেন।